This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, কনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ কনিষ্ঠা। ঘড়ির কাঁটা দুপুর 2টা মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে যে এত অভিযোগ 24 ঘন্টা পরেও কেন? এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নেই 18 জন ভোটারের নাম না থাকায় বিএলওর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ঘটনা, শামসেরগঞ্জের ঘটনা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, যে ঘটনার যে অভিযোগ উঠেছে যে শামসেরগঞ্জের যে জয়কৃষ্ণপুর এলাকা, সেখানে যে 110 নম্বর বুথ, সেই 110 নম্বর বুথে বেশ কয়েকজনের নাম বাদ গেছে। যে সংখ্যাটা মনে করা হচ্ছে যে 18 জন, এবং এই 18 জন কিন্তু যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তারপরেও তাদের নাম নেই। তো যখন জানতে চেয়েছে বিএলওর কাছে, সেই সময় কিন্তু মারধর করার অভিযোগ উঠছে। তবে এই অভিযোগকে কিন্তু উড়িয়ে দিয়েছেন বিএলও। তবে যে ঘটনাটি ঘটেছে, বিএলও যেটা জানাচ্ছেন যে যেরকম সরকারি নিয়ম রয়েছে সেই রকমভাবেই তারা সেই পদ্ধতিতে কাজ করেছে। কেন নাম ওঠেনি সেটা বলতে পারবে তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ ইআরও আছে, এবং তাদের কাছে যে বিকল্প ব্যবস্থা, অর্থাৎ এক্ষেত্রে কি করতে হবে সেই সমস্ত কিছু সহযোগিতা করবে। তিনি যেটা বলছেন, তিনিও চেয়েছেন যে নাম উঠুক। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু যারা বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে বা অন্যত্র থেকে বিয়ে হয়ে এসেছে, তাদের কিন্তু 2 জায়গায় নাম ছিল। সেই ক্ষেত্রে এখানে নাম না থাকা নিয়েও একটা কিন্তু সংশয় রয়েছে। সেই সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখা হবে এবং তিনি তার যে ইআরও আছে তাকে জানিয়েছেন, এবং যে আগামীতে সঙ্গে থাকো, অভিযোগটা শুনি আগে কৌশিক, সঙ্গে থাকো। আর ভোটার কার্ডের নাম কেটে দিয়েছে, জমা 2বার ভোট দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে, নাম কেটে দিয়েছে। দেখতে পেলো ওই লেগে এসছি নামই করার লেগে, ঠিক করার লেগে। বিএলওর বিরুদ্ধে ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে। বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঠিক কি বলেছেন শুনুন। আমরা কাউকে মারধর করিনি। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে। সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। দেখুন, ব্যাপারটা এটা বিতর্কিত ব্যাপার আছে। আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে। কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হচ্ছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের দেখার একজন বিএলও হিসেবে। মানে সত্যিই তো, গতকাল আমরা যখন লাইভ পোলিং চালু করেছিলাম তখনও দেখেছিলাম যারা রয়েছেন রাজ্যের বাসিন্দা, তাদের একটাই প্রশ্ন যে দাদা আমার নাম কি উঠেছে তালিকায়? আমরা যে খবর পাচ্ছি মুর্শিদাবাদ থেকে যে সবকিছু দেওয়ার পরেও খসড়া তালিকায় 18 জন ভোটারের নাম নেই, আর নাম না থাকায় বিএলওর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে। কৌশিকের কাছে আরো একবার যাবো। কৌশিক, বিএলও বলছেন আমি চাই সবার নাম উঠুক, হ্যান ত্যান, আর ওনার চাওয়া না চাওয়া কি আসে যায়? কে উনি ওনার কাজটা করবেন। উনি কি রিসিভ করেছিলেন, রিসিভ কপি জমা দিয়েছিলেন? তাহলে নামটা বাদ গেল কি করে? দেখো, একদমই তিনি যেটা বলছেন যে তিনি রিসিভ করেছিলেন এবং রিসিভ করে যেরকম পোর্টালের নিয়ম ছিল সেই রকম ভাবে কিন্তু আপলোড করেছিলেন। সেক্ষেত্রে কেন নাম ওঠেননি তিনি জানেন না। তবে তিনি আরো একটা কথা বলছেন যে যেভাবে তাদেরকে কাজ শেখানো হয়েছে, একের পর এক কাজ তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিছু একটা সংশয় ছিল। তবে যে ক্ষেত্রে নামগুলি আসেনি সেক্ষেত্রে তিনিও স্পষ্ট জানেন না কিভাবে হয়েছে। তিনি যেটা দাবি করছেন যে তিনি বিএলও হিসেবে যেটুকু কাজ করা তিনি করেছেন, সেক্ষেত্রে কোনো টেকনিক্যালি গন্ডগোল রয়েছে কিনা সেটাও তিনি যেমনটা বলছেন সেরকম ইআরওর কাছে তিনি জানিয়েছেন। এবং যদি এই 18 জন যাদের নাম বাদ গেছে, লিস্টে নাম ওঠেনি, তাদের কি অন্যত্র কোথাও নাম আছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। তবে বিএলও বিরুদ্ধে যে মারধর করার অভিযোগ উঠেছে সেটাও কিন্তু এক কথায় যে বিএলও যে তাকে তো জিজ্ঞেস করবে, সাধারণ মানুষ যারা ফর্ম জমা দিয়েছেন তার নাম আছে কিনা সেটাও তো তালিকার মধ্যে দেখা যাচ্ছিল, যে স্থায়ীভাবে স্থানান্তরিত কিনা, যখন বিএলও গেছিল তারা অনুপস্থিত কিনা, মৃত কিনা, এইসবও ছিল। তারপরেও বিএলও সাফাই দেয় কি করে? অবশ্যই নজর থাকবে কৌশিক, বড় খবর, নজর রাখো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। এই গোটা এসআইআর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে সতর্ক করেছেন একটা বিষয়, একজন বৈধ ভোটারের নামও যাতে তালিকা থেকে বাদ না যায়। সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বড় সিদ্ধান্ত নিলেন তিনি, জানবো ডিটেইলসে। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ,
তনিষ্ঠা, প্রথমেই যেটা বলবার যে এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর দিনই নিজের কেন্দ্র বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্রের বিএলএ এবং ৮ বিধায়ককে নিয়ে গতকালই বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন তা খুব গুরুত্বপূর্ণ, যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, এবং 23 তারিখ থেকে যে হিয়ারিং শুরু হবে সেখানে সর্বতভাবে থাকতে হবে বিএলএদের, এবং রাজনৈতিক দল হিসেবে দলের নেত্রী হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। যেটা জানা যাচ্ছে যে 23 তারিখ থেকে হিয়ারিং শুরু হবে। 22 তারিখ কলকাতার সমস্ত বিএলএদেরকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ সমাবেশে ডেকেছেন। সেখানে মুখ্য বক্তা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার কিছু অংশের বিএলএরাও সেখানে যোগদান করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হিয়ারিং যে শুরু হবে তার পরদিন 23 তারিখ থেকে, এই হিয়ারিংয়ে বিএলএদের ভূমিকা কি থাকবে, কারোর নাম বাদ গেলে সেই নামকে তালিকাভুক্ত করার ব্যাপারে কতটা সক্রিয় হবেন বিএলএরা, এ নিয়ে কি বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই হিয়ারিং শুরুর ঠিক 24 ঘন্টা আগে বৈঠক ডাকা বিএলএদের নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই বৈঠকটি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্য বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো। অবশ্যই এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়টা এই মুহূর্তে নজর, একজন বৈধ ভোটারের নামও যাতে তালিকা থেকে বাদ না যায় সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যেই বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খসড়া তালিকা প্রকাশ হতেই বিএলএদের বৈঠকে ডাকলেন মমতা। 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। ঠিক যেদিন থেকে শুনানি শুরু হবে তার 24 ঘন্টা আগে বিএলএদের সঙ্গে বৈঠকে ঠিক কি ফোকাস টনিক দিতে পারেন মুখ্যমন্ত্রী সেটাই দেখার। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলির বিএলএদেরও বৈঠকে ডাক। গতকাল কালীঘাটে ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠক করেন মমতা। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে একটা বিষয় এই এসআইআর পর্বে পরিষ্কার করে দিয়েছিলেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। এরপর তিনি সমস্ত বিএলএদেরকে নিয়ে একটা বৈঠক ডেকেছেন ঠিক শুনানি শুরু হওয়ার হিয়ারিং এর আগের দিন। 24 ঘন্টা আগে তার এই বৈঠক রয়েছে। কি বলবেন এই বৈঠকে? পশ্চিমবঙ্গের জনতা এখন তৃণমূল বা মমতা ব্যানার্জির এইসব বিএলএ বৈঠক নিয়ে উৎসাহিত নন, আগ্রহী নয়। তারা শুধু অপেক্ষা করছে 26 তারিখের সেই দিনটার জন্য, যেদিন তারা ভোটদান কেন্দ্রে পৌঁছতে পারবে, নির্দিষ্ট বোতাম টিপে তৃণমূলকে হারাবে, বিজেপিকে জেতাবে। বাংলার জনতা জিতবে, তৃণমূল হারবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ। তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ মমতা। ফিরহাদ, দেবাশিস, অসীম বসুকে তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। অনেক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে। ফিরহাদ হাকিমকে খিদিরপুরের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ মমতার। ভবানীপুর কেন্দ্রের বেশ কিছুটা অংশ খিদিরপুর এলাকায় পড়ে। দেবাশিস কুমারকে কালীঘাটের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ। বৈধ নাম বাদ গেলে হিয়ারিংয়ে পাশে দাঁড়ানোর বার্তা মমতার। কাউন্সিলর অসীম বসুকে 70 নম্বর ওয়ার্ডে বিশেষ নজর দেওয়ার নির্দেশ। পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন, কোনো বৈধ নাম যেন বাদ না যায়, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহুতল আবাসনেও বেশি করে নজর রাখার নির্দেশ তৃণমূল নেত্রীর। আচ্ছা, এসআইআর এর খসড়া কি মতুয়া মানচিত্রে বড়সড় কোনো প্রভাব ফেলবে বা ফেলেছে? তালিকায় দেখা যাচ্ছে ম্যাপিংই হয়নি লক্ষ লক্ষ মতুয়ার। চোখে পড়ার মতন বিষয় হলো মতুয়ারা যেসব আসনই নিয়ন্ত্রক, সেই সব আসনে হাজার হাজার মতুয়ার পূর্বপুরুষের নামই মেলেনি। এই সব আসন বিজেপির গড় হিসেবে পরিচিত। নাম বাদের আশঙ্কার আবহে নানা যুক্তি চলছে, পাল্টা যুক্তি চলছে। এবার ডাক পড়বে শুনানিতে। তার আগে কি হয় এমনটাই ভাব মতুয়াগড়ে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, মতুয়ারা একটা সময় ঢেলে ভোট করেছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু পরবর্তী সময় মানে 19 থেকে দেখলাম তারা ঢেলে ভোট করা শুরু করলো বিজেপিকে। সেটা 19 হতে পারে, সেটা 21 হতে পারে, একটু কমলেও 24-এ। কিন্তু এবার এই যে ম্যাপিং, এই যে খসড়া, সেটা কি কোথাও গিয়ে রাজনীতিগতভাবে মতুয়াগড়ে কোনো প্রভাব ফেলতে পারে? ওয়াকিবহল মহল কি বলছে? যদি ফেলে থাকে বা ফেলার চেষ্টা করে, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। মতুয়াগড়ে ইতিমধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটা খুব স্পষ্ট। কারণ যখনই আমরা
TV9 পৌঁছাচ্ছি তখনই কিন্তু সাধারণ মতুয়া যারা জনসাধারণ রয়েছেন, মানুষ রয়েছেন, মতুয়া মহাসংঘের যারা বিভিন্ন পদাধিকারী রয়েছেন, তারা প্রকাশ্যে আড়ালে আবডালে একটাই কথা বলছেন যে সবাই রাজনীতি করছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কী হবে। অর্থাৎ একদিকে সিএ ফর্ম যখন ফিল আপ করতে নাগরিকত্ব দেওয়ার যে বিষয়টা রয়েছে, নাগরিকত্বের সার্টিফিকেট, তখন চূড়ান্ত বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি ক্যাম্প খুলে বলেছে তুমি ফর্ম ফিল আপ করো, নাগরিকত্ব পাবে। অন্যদিকে সিএ ফর্ম ফিল আপ না করলেও একজনকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেওয়া হবে না, এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। সব মিলিয়ে কিন্তু দুটো ভাগ হয়ে আছে মতুয়াগড়ে। আর মতুয়ারা এখন কিন্তু যেটা হয়েছে, এই এসআইআরের যে খসড়া তালিকা বেরোলো, সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে অশোকনগর, হাবড়া, বনগাঁ, গায়েঘাটা, তোমার বনগাঁ উত্তর দক্ষিণ দুটো বিধানসভা, কল্যাণী, রানাঘাট, যেখানে মতুয়াদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারাই এই ভোটের নির্ধারক শক্তি, সেখানে কোথাও 10%, কোথাও 14%, কোথাও 9%, অর্থাৎ বিপুল সংখ্যক লক্ষ লক্ষ মতুয়া বলা চলে, তাদের যে পূর্বপুরুষের সঙ্গে নামের মিল সেইখানেই কিন্তু আনম্যাপ হয়ে গেছে, অর্থাৎ ম্যাপিং হয়নি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। ফলে তারা যে পূর্বপুরুষের পরিচয় দিয়েছেন, সেইখানে কোনোভাবে সেই পূর্বপুরুষের সঙ্গে তাদের পরিচয় মিলছে না। ফলে শুনানিতে হাজির হতে হবে। শুনানিতে হাজির হওয়ার পর, সেই হিয়ারিং হাজির হওয়ার পর তার ভোটাধিকার থাকবে নাকি নাম বাদ চলে যাবে, এই আশঙ্কা এবং আতঙ্ক গ্রাস করেছে মতুয়া সমাজের একটা বড় অংশকে। আর এখানেই তৃণমূল এবং বিজেপি, তারা দুই দল কিন্তু এখনো পর্যন্ত মতুয়াদের দুরকম বক্তব্য বলে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক এবং ভয় কিন্তু আরও বাড়ছে, এবং সেটা তুমি বলতে পারো প্রায় 30 থেকে 35টা বিধানসভা ক্ষেত্রে তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোধহয় পুরো বিষয়টা ক্লিয়ার হবে 14ই ফেব্রুয়ারি, যেদিনকে পূর্ণাঙ্গ তালিকা মানে অফিসিয়াল তালিকা প্রকাশ করা হবে। ধন্যবাদ তন্ময়। মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে, বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো আমি এটা বারবার বলছি, অনেক দিন আগে সিএর আইন পাস হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন যাতে কেউ সিএর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআরে তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। মতুয়া সম্প্রদায়কে বিজেপি বিপদে ফেলেছে, হিন্দুদেরই বড়সড় বিপদে ফেলেছে বিজেপি। এখন সেই ড্যামেজ কন্ট্রোল করতে কখনো বলছে সিএ ক্যাম্পে আসুন, কখনো বলছে প্রধানমন্ত্রীকে একবার নিয়ে আসছি, এইসব করছে। কিন্তু মতুয়া সম্প্রদায় বা মানুষ বুঝে গেছেন যে তারা, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির পাল্লায় পড়ে তাদের কিছু লোক বিজেপির কথায় বিভ্রান্ত হয়ে এমন জিনিস হয়েছে, তাদের শিকড় ধরে টান মেনে দিয়েছে। ফলে তারা তো বিপদে পড়েছেন। এদিকে এসআইআর নিয়ে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। এসআইআর বা এফআইআর যাই করে নাও, তৃণমূলের আসন বাড়বে, 2021-এর তুলনায় বাড়বে ভোটও। আত্মবিশ্বাসী অভিষেক। বিজেপিকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, বাংলার বকেয়াও দ্রুত মেটানোর দাবি অভিষেকের। नवंबर में एसआईआर अनाउंस किया, मैंने अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप एसआईआर कर लो या एफआईआर कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। आज 1.5 महीना हो गया, चैलेंज एक्सेप्ट ही नहीं हुआ। तो डरे कौन है? जो चैलेंज एक्सेप्ट नहीं कर रहा है या जो चैलेंज दे रहा है। एक सीट बढ़ेगा, वोट परसेंटेज बढ़ेगा। और अगर नहीं बढ़ा तो बीजेपी के नेता जो कहेंगे मैं करूंगा, लेकिन अगर बढ़ा तो बीजेपी को 10 करोड़ बंगालियों के सामने माफी मांग के बंगाल के जो 2 करोड़ हक का रुपया रोक के रखा है वो छोड़ना पड़ेगा 7 दिन के अंदर। বিজেপি তো বললো 1,20,00,000 বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, সেই তালিকাটা দিচ্ছে না কেন? আমি তো চ্যালেঞ্জ করেছি আগেও, আবারও চ্যালেঞ্জ করছি। অসত্য এবং মিথ্যাচার যে বিজেপির অংশ, এটা সবাই বুঝতে পারছেন। তৃণমূল নতুন কোনো কথা না, সবাই জানে। হতে পারে উনি বলছেন যে আমার সিট বাড়বে, হয়তো 294 294টাই পাবেন, কিন্তু মদের দোকান কমবে আর স্কুল বাড়বে, তা কি হবে? নাকি স্কুল বন্ধ হয়ে মদের দোকানই চালু হবে? তৃণমূলের রাজত্ব মানেটা পোড়াবাজি, বাজারি, কার্যত বাংলাটাকে শেষ করে ধ্বংস করে বিপথে তৃণমূল চলছে। ওটা মানুষ কোনোভাবেই মানবে না, এটা বুঝে রাখছে। বিজেপি তৃণমূল পারস্পরিক বোঝাপড়া লোকের কাছে ধরা পড়ে।
এসআইআর এর সবে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, এখনো 1 মাস বাকি আছে, অনেক কিছু হবে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবি, কত অনুপ্রবেশকারী ভুয়ো মৃত ভোটার রয়েছে সব বেরিয়ে আসবে। মৃত ভোটারদের বাঁচাতে পারবে না তৃণমূল, হুঙ্কার শুভেন্দু। 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है और अभी इसको खुलासा करने का कोई जरूरत नहीं है। एसआईआर ऑन प्रोसेस, ये ड्राफ्ट वोटर लिस्ट है, अगले 1 महीने बहुत काम बाकी है। और जो ममता बनर्जी का जो BLA 2 है, वो भी भाजपा की अभी BLA 2 है, वो भी जाएगा, भाजपा की आदमी भी जाएगा। लेकिन जो डेथ हुआ उनका जिंदा करने का कोई स्कोप ममता बनर्जी का पास नहीं है, किसी का पास नहीं है। আচ্ছা, এই খসড়া তালিকা থেকে কি বৈধ ভোটারের নামও বাদ পড়েছে? বাদুড়িয়া চাতরায় 15 নম্বর বুথে 7 ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তারা দাবি করছেন, ভালো করে শুনবেন তাদের দাবিটা, তারা দাবি করছেন 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, এসআইআর ফর্মও ঠিকভাবে ফিল আপ করেছেন, তা সত্ত্বেও তাদের নাম বাদ পড়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আর এ নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিএলওর দাবি, বিডিও অফিসের সার্ভার ডাউনের জন্যই নাকি এটা হয়েছে। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না, এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। এর জন্য আমাদের ডিএলএড দায়ী না কে দেয় তাও কিছু বুঝতে পারছি না। এখন কি হবে সে নিয়ে, যেতে নামটা আমাদের আসে সেই দিকে একটু ব্যবস্থা করতে হবে। মানে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে। এইবারে দেখা যাচ্ছে সেই লিস্টে আমাদের নামটা নেই। হ্যাঁ, এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি, তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তারাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমরা তো এখানকার স্থানীয়। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল, এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিস আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। আমরা 6 থেকে 7 জনের নাম খুঁজে পেয়েছি যারা অ্যানিমেশন ফর্ম তুলে জমা করেছে। তারা 2000 ভোটার তালিকার নাম ছিল, 2025-এ তারা ভোটার ছিল, 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এখন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বাতিলের জায়গায়, যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে দ্রুত কাজ করা, আমরা খুব অল্প সময়ের ভিতর দেখতে পেয়েছি, যেটা 2 বছরের কাজ 1 মাসের ভিতর করার চেষ্টা করেছে। তার ফলে দুর্ভাগ্য যে আমাদের এরকম যারা সঠিক ভোটার, বৈধ ভোটার, তাদের নামও বাদ যাচ্ছে। বিজেপির তরফ থেকে তো বিষয়টা নির্বাচন কমিশন করছে, এবং সেখানে দাঁড়িয়ে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে 1-2 নামের ক্ষেত্রে, সেটা সংশোধনের জায়গা আছে। কমিশন তো সেই সুযোগের ব্যবস্থা করেছে যে এখানে যদি কেউ নাম বাদও যায় বা ভুলবশত হয়, সে পুনরায় আবেদন করতে পারবে বা হিয়ারিংয়ের অপশান আছে। এ নিয়ে কোনো বিশেষ কোনো বিষয় না এটা, কারণ মানুষ এই এসআইআরে খুশি। জীবিত ভোটার খসড়ায় মৃত। এসআইআর এর খসড়া তালিকা বেরোতেই অবাক বৃদ্ধ দম্পতি। হুগলির চুচুড়ার নলডাঙ্গার বাসিন্দা দেবময় ভট্টাচার্যকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চাকরির সুবাদে দেবময় জামশেদপুরে থাকেন, সেখানেই ভোটার তালিকায় তার নাম উঠেছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিএলওকে দিয়েছেন দেবময়ের বাবা স্নেহময় ভট্টাচার্য।
বিএলওর সঙ্গে ফোনে কথাও বলেন দেবময়। তারপরেও তার নামের পাশে লেখা মৃত। জীবিত হয়েও মৃতের তালিকায় ডানকুনির তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় শোরগোল পড়ে যায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। এটা বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, মানে যেমন আপনার সঙ্গে কথা বলছি সেরকম আমার মায়ের ফোনে আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি পুরো জানিয়েছি যে আমার ওয়াইফে ট্রান্সফার হয়ে গেছে, আমরা এখানে রাখতে চাই না, দু জায়গায় রাখাটা তো ঠিক নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওই জন্য এখানে কাটিয়ে দিয়েছি আমাদের নামটা। এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, হ্যাঁ নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকম ভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। খসড়া তালিকা বেরোতেই বিপত্তি, অভিযোগ তালিকা থেকে নাম বাদ 2 বৈধ ভোটারের, যা ঘিরে শোরগোল পড়ে গেছে কাকদ্বীপের 99 নম্বর বুথে। রশিদান বিবি ও মীরা নায়কের দাবি, তারা একাধিকবার ভোট দিয়েছেন, নিয়ম মেনে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপও করেছেন, কিন্তু খসড়া তালিকায় তাদের নাম নেই। কাকদ্বীপ বিধানসভার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের 99 নম্বর বুথের মীরা নায়েক এবং রশিদা বিবি দুজনেই কিন্তু মৃত হিসাবে তাদের নাম জমা পড়েছে, এবং তারা কিন্তু ভীষণভাবে আতঙ্কিত। যদিও এই বুথের বিএলও নারায়ণ দাস তিনি কিন্তু আবারও 6 নম্বর ফর্ম ফিল আপ করে তিনি কিন্তু জমা দিয়েছেন, যাতে এই মৃত ভোটার জীবিত থাকলেও তাদেরকে মৃত দেখানো হয়েছে। মীরা নায়েক এবং রশিদা বিবি এরা দুজনেই কিন্তু ভোটার তালিকায় এই মুহূর্তে মৃত, ফলে তাদেরকে জীবিত বা অর্থাৎ ভোটার তালিকায় তারা যে জীবিত রয়েছেন সেই নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাদের নাম তুলে দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর আলোড়ন ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই কিন্তু এলাকায় প্রচারিত হয়েছে জীবিত ব্যক্তির না জীবিত থাকা সত্ত্বেও, তিনি এই এলাকার দীর্ঘদিনের ভোটার থাকা সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার খসড়া তালিকা থেকে উঠে গেল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই কারেকশান করে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং দ্রুত তালিকায় তাদের নাম তোলা হবে। তবে ফটো মিসম্যাচের কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। মরে গেছি না বেঁচে আছি? আমি তো বেঁচে আছি। এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, আমি সামনে তো জেতা মানুষটা নিয়ে আছি, মরলাম কখন? কোনো যান্ত্রিক গোলযোগের কারণে, কোনো এর কারণে আর কি, মানে ফটোটা ওখানে দেওয়া হয়নি বলে মিস হয়ে গেছে। কোনো কারণে অসুবিধা হয়ে গেছে যে এটা মানে সংশোধন করা যাবে নাকি, ওইটাই নিয়ে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে সংশোধন হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা জীবিত বা আমাদের ভোটার আছে, তাদের হচ্ছে ফটো মিসম্যাচ ছিল, মৃত দেখানো হয়েছে। তো মৃত দেখানো হয়নি, ডুপ্লিকেট ভোটারের লিস্টে দেখানো হতে মানে অলরেডি এনরোল বলে দেখানো হতে মানে কেটে গেছে। এটা কোনো নয়, টেকনিক্যাল ফল্ট। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে আপনাদের এরকম একটা সমস্যা হয়েছে। এনারা বলছি যাতে আমাদের নামটা পুনরায় উঠে যায় সেই ব্যবস্থা আপনারা করুন, এই বলে আমরা আমাদের সুপারভাইজার বা এপিআরও আছে তাদেরকে আমরা জানিয়েছি। আমি এনাদের কাছ থেকে নিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়েছি। মানে একদম নতুন করেই আবার? হ্যাঁ, নতুন করে হবে। এবার এইটা আবার কি হয়, এবার যেহেতু এনাদের হিয়ারিং তো হবে, সেই ব্যাপারে এনাদেরকে জানানো হয়েছে। এ তো আপনাদেরকে দেখালাম বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে অভিযোগগুলো পাচ্ছি সেই অভিযোগ। এবার আপনাদেরকে দেখাবো বা বলবো আপনাদের চেনা পরিচিত, এক নামেই চেনেন তার কথা। সেলিম হলেন আওয়াস্তি। খসড়া তালিকা মোহাম্মদ সেলিমের ছেলের পদবি বদল হয়ে গেছে। অভিযোগ, সঠিক তথ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তালিকায় নাম ভুল অতীশ আজিজের।
তার নামের সঙ্গে জুড়েছে নতুন এই অবস্থি পদবি। এমনকি অতীশের বাবা মোহাম্মদ সেলিমের নামের সঙ্গে জুড়েছে এই একই পদবি। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে সিইও দপ্তর। সেলিম হলেন অবস্থি। কোন সেলিম? মোহাম্মদ সেলিম এবং তার ছেলে। খসড়া তালিকা মোহাম্মদ সেলিমের ছেলের পদবি বদল। তারা বারবার অভিযোগ করছেন যে তারা সঠিক তথ্যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন, তারপরেও তাদের পদবি বদল হয়ে গেছে। অতীশ আজিজের তার নামের সঙ্গে জুড়েছে এই অবস্থি পদবি। যদিও সিইও দপ্তর জানিয়েছে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন, পদক্ষেপও নেবেন। এবার সেই সোনালী খাতুনের প্রসঙ্গে আসা যাক। তার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কালীঘাটে হবে সাক্ষাৎ, এমনটাই জানতে পারা যাচ্ছে। বাংলাদেশের সন্দেহে এই সোনালীকেই পুশব্যাকের অভিযোগে বিতর্কের ঝড় ওঠে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের থেকে আরো বিষয়টা ডিটেলসে জানবো। সৌরভ, সৌরভ শোনা যাচ্ছে? সৌরভের সঙ্গে আমরা কথা বলছি, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে প্রসঙ্গে এই বিষয়টা সোনালী খাতুনের সঙ্গে এবার দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কালীঘাটে হবে সাক্ষাৎ। বাংলাদেশের সন্দেহে আপনাদের নিশ্চয়ই মনে আছে সোনালীকে পুশব্যাকের অভিযোগে বিতর্কে ঝড় ওঠে। বাংলাদেশের কোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রায় 6 মাস পর দেশে ফেরেন বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালী। এবং এই ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ কেন্দ্রের দিকে আঙুল তুলে সরব হয় তৃণমূল। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে চলেছেন, সেক্ষেত্রে কি এই ইস্যুটাকেও সামনে রেখে ফের একবার তিনি সুর চড়িয়ে দিল্লিকে, কেন্দ্রকে আক্রমণ করবেন, কোনো ধর্ণা বা অবস্থান করতে চলেছেন কি? কার সাথে কথা বলছেন আপনি? কথা বলছি আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো আমরা এই মুহূর্তে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরের দিকে নজর। চলতি সপ্তাহে কালীঘাটে সাক্ষাৎ। বাংলাদেশি সন্দেহে সোনালীকে পুশব্যাকের অভিযোগে বিতর্কের ঝড়। বাংলাদেশের কোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রায় 6 মাস দেশে ফেরেন বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালী। ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ কেন্দ্রের দিকে আঙুল তুলে সরব হয় তৃণমূল। আজকের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যপালের পর বিরোধী দলনেতাকেও যুব ভারতীতে ঢুকতে বাধা দেওয়া হয়। স্টেডিয়ামে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। আজকে সকাল সকাল পৌঁছে গেছিলেন সল্টলেক স্টেডিয়ামে, কিন্তু স্টেডিয়ামে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে 300 কোটির দুর্নীতি হয়েছে। বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দলের বিধায়কদের নিয়ে যুব ভারতীতে যান শুভেন্দু, কিন্তু যে কথা বলছিলাম যে তাকে ঢুকতে দেওয়া হয়নি। রাজ্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে, যদিও সেই তদন্ত কমিটি তারা মানেন না বলে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এই হচ্ছে আজকের ছবি। শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা তারা আজকে সকাল সকাল চলে এসেছিলেন যুব ভারতীতে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। স্টেডিয়াম দেখতে দাও। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। রিমডেলিং করার জন্য 2017 সালে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী স্টেডিয়াম তিনি সেখানে এসে পৌঁছেছেন, এবং তিনি যেটা দাবি করছেন এই স্টেডিয়ামের ভেতরে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরবর্তী সময়ে যে পরিস্থিতি তা পরিদর্শন করার জন্যই কিন্তু তিনি এখানে এসেছেন। এবং তার পাশাপাশি তিনি যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে ইতিমধ্যেই তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, আগামীকাল সেই মামলা শুনানি রয়েছে। এবং তার পাশাপাশি তিনি যেটা আরও দাবি করলেন, যেটা অত্যন্ত চাঞ্চল্যকর, যে এই মেসির যে যুব ভারতী স্টেডিয়ামে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু 300 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বা একটা আর্থিক দুর্নীতি হয়েছে, এবং তার তদন্ত হোক সেটাও কিন্তু তিনি এই দাবি করছেন। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি 3 দিন কিছু করেন কিনা। 3 দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। স্টেডিয়ামের ভেতরে ঢুকলেও এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, অর্থাৎ যেখানে এই স্টেডিয়ামের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকেন, সেই জায়গা কিন্তু সম্পূর্ণ দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। এমনকি এখনও পর্যন্ত তার সঙ্গে কেউ দেখা করতে চাইছেন না, এমনটাই জানতে পারছি। মমতা ব্যানার্জি
শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে বিজেপি বিধায়করা এসছেন তারা কিন্তু একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরেই তারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে। রাজ্যপালকে তো গেটেই আটকে দিয়েছে, আমরা অনেকটা ঢুকতে পেরেছি, তারপরে ওদের অফিসে আমরা অনুমতি চেয়েছি। আমরা তো ল অ্যাবাইড পিপল, অফিসের লোকরা অনুমতি দেয়নি, দরজা বন্ধ করে পালিয়ে গেছে। কিন্তু দরজা বন্ধ করে রাখছে কেন? কি লোক আবার কি আছে? সেটা আপনি যারা বন্ধ করেছে তাদের বলুন, আমি তো বন্ধ করিনি। এখনো পর্যন্ত ভেতরে যেতে পারলেন না, কারোর সঙ্গে দেখাও করতে পারলেন না? না, ওরা নিজেরাই পালিয়ে গেছে দরজা বন্ধ করে। আমি তো ভদ্রভাবে ল অ্যাবাইড পিপল, আমি এলওপি, ওদের মতো অসভ্য নই। আমি অনুমতি চেয়েছি, আমার সঙ্গে আরো বিধায়করা এসছেন, তারা জানতে চান, দেখতে চান এখানে সরকারি সম্পত্তি, দর্শকদের টাকা ফেরত দিতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতীকী মিছিল করে প্রতিবাদ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ও তো অনেক কিছু বলবে, টিএমসি তো অনেক কিছুই বলবে। পুলিশ কার আমাকে বলুন, পুলিশ কার? পুলিশ মন্ত্রীকে, ওখানে স্পোর্টস মিনিস্টারকে, ওখানে মেসির সাথে ছবি তুলছে কারা, সেলফি তুলছে কারা? এই যে টিএমসি বলে অশোক দিনটা মাঠে ছিল, মাঠে থাকতেই পারে, টিএমসির প্রোগ্রাম নাকি? আমিও লিওন মেসির ফ্যান, আমিও যেতে পারি। শিল্পায়নের ব্যর্থতাকে আড়াল করতে এসআইআরকে ঢাল করেছে তৃণমূল কংগ্রেস। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতির কথা বলে নাটক করছে সরকার। এই ঘটনায় গোটা তৃণমূল জড়িত, তোপ বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন, এখন আবার চ্যালেঞ্জ করছেন। আর এই মুহূর্তে আরেকটা বড় খবরে নজর রাখা যাক। যুবভারতীতে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা তদন্তে এবার সিট বাড়ানো হলো, সিটের সদস্য সংখ্যা। ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার আরো 4 জন সদস্যকে যোগ করা হলো। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় থেকে। সুপ্রিয়, দেখো, যুবভারতীতে মেসি ইভেন্টকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা, অশান্তি, ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই নবান্নের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল। 4 জনের সেই টিমে পীযূষ পাণ্ডের, আইপিএস পীযূষ পাণ্ডের নেতৃত্বে সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম আমরা যেটা দেখেছি যে আজ সকালেই সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনে আসে, তারা পরিদর্শন করে। তবে ইতিমধ্যে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে 4 জনের যে সিট গঠন করা হয়েছিল, সেই সিটের সদস্য সংখ্যা কিন্তু আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ এই যে 4 জনের যে সিট পীযূষ পাণ্ডের নেতৃত্বে, সেই সিটকে সহযোগিতা করার জন্যে বা অ্যাসিস্ট করার জন্যে আরও 4 জন সিটের সদস্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বা বাড়ানো হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই যে 4 জনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বা সিটের মধ্যে ইনক্লুড করা হয়েছে, তারা কিন্তু ডিএসপি এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এবং এক্ষেত্রে এই যে যুবভারতীতে যে ভাঙচুর, বিশৃঙ্খলা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে 2টি এফআইআর হয়েছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে যে শতপ্রণোদিত এফআইআর করা হয়েছিল, যে এফআইআরের ভিত্তিতে শতদ্রু দত্ত গ্রেপ্তার হয়েছে, সেই এফআইআরের তদন্ত করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং তার পাশাপাশি আরও যে দ্বিতীয় যে এফআইআর, যেটা মূলত স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর, যে বিশৃঙ্খলা যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছিল, অর্থাৎ বিধাননগর দক্ষিণ থানাতে হওয়া 2টি এফআইআরের তদন্ত করবে এই সিট। এবং সিটের সদস্য সংখ্যা 4 থেকে বাড়িয়ে ইতিমধ্যেই 8 করা হয়েছে, এবং আগামীতে এই সিটের সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সিটের যারা যে 4 জন সদস্য, অর্থাৎ পীযূষ পাণ্ডের নেতৃত্বে যে 4 জন গতকাল দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিন্তু আজকে সকালেই যুবভারতী ক্রীড়াঙ্গনে এসছেন। এখানে এসে তারা ভেতরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, এবং কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কোন কোন পুলিশ আধিকারিক তারা দায়িত্বে ছিলেন, এবং কোন জায়গা থেকে দর্শকরা গ্যালারি থেকে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন, এই সমস্ত কিছু বিস্তারিত কিন্তু তারা ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন। এবং তার উপরে সিটের সদস্য বাড়ানো হলো। এবং যে কথা আমাদের প্রতিনিধি সুপ্রিয় জানাচ্ছিলেন যে সকালেই যুবভারতী স্টেডিয়ামে পরিদর্শনে সিটের সদস্যরা, পুলিশ কর্তারা বিধাননগর কমিশনারেটে যান, তদন্তকারী দলের সদস্যরা তারপরই যান যুবভারতীতে। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন, যুবভারতী স্টেডিয়ামে পরিদর্শনে সিটের সদস্যরা, পীযূষ পাণ্ডের নেতৃত্বে কাজ শুরু বিশেষ তদন্তকারী দলের।
মেসি কাণ্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সকালে এসে পৌঁছায় রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসে, সেখানে তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। স্টেডিয়াম ঘুরে দেখে অর্থাৎ যেখানে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সমস্ত জায়গা তারা ঘুরে দেখেন। 4 জন আইপিএস অফিসার তারা ছিলেন এই এসআইটির টিমে। তারা প্রথমে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ঘটনা যেখানে ঘটেছে সেখানে তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু সমস্ত বিষয়টি ঘুরে দেখেন, চাক্ষুষ করেন। তারপর তারা চলে আসেন বিধাননগর যে কমিশনার ও পুলিশের অফিস সেখানে আসেন। সেখানে তারা কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটান, সেখানে তারা ভেতরে কথা বলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা 1 ঘন্টা সময় কাটান। আর সেখানে একদিকে যেমন যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে ঘটনাস্থল তারা ঘুরে দেখেন। তারপর তারা সিপি অফিসে আসেন, সেখানে তারা আধ ঘন্টার মতো ভেতরে কথা বলেন। তারপরেই কিন্তু এই সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা বেরিয়ে যান। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে সোমা দাস, TV9 বাংলা, সল্ট লেক স্টেডিয়াম। এদিকে যুব ভারতী কাণ্ডে আজকের মধ্যেই জবাবদিহি করতে হবে ডিজিকে শো কজ করে 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকাল দুপুরবেলায় যখন আমরা বুলেটিন করছিলাম এই খবর আমরা ব্রেক করেছিলাম। মোটামুটি ঘড়ির কাঁটা যদি বলে তাহলে 24 ঘন্টা কাছে পিঠে হয়ে গেছে। আমাদের চিফ রিপোর্টার সিজার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। সিজার, একেবারে আপডেটটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত সূত্র কি বলছে আমাদের। পাশাপাশি দেখো, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নয়, একেবারে রাজ্য পুলিশের যিনি সর্বময় কর্তা তাকে শোকজ করা সিগনিফিকেন্ট কতটা? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর থেকেই বলছি যে রাজ্য পুলিশের ডিজি এবং যে ডিজির নাম রাজীব কুমার, যাকে বলা হয় এই মুহূর্তে রাজ্যের প্রশাসনের অন্যতম শীর্ষকর্তা। কারণ রাজীব কুমার কোথাও হয়তো প্রশাসনে একটা প্যারালাল একটা লিগাসি তিনি মেনটেন করেন, যেটা তার প্রভাব থেকে প্রমাণিত বিভিন্ন সময়, এবং মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন আধিকারিক হিসেবে পরিচিত। এবং সেই আধিকারিককে সরাসরি যেখানে শোকজ করা হলো এবং শোকজ করার পরে এই কারণ দর্শানোর যে জবাবদিহি তাকে করতে হবে কার কাছে, চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির কাছে। পাশাপাশি যে এসআইটি গঠন করা হলো, এই এসআইটির নেতৃত্বে রয়েছেন পীযূষ পান্ডে, যেখানে রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন 1989 ব্যাচের একজন আইপিএস অফিসার। সেখানে এই এসআইটির নেতৃত্বে 1993 ব্যাচের একজন আধিকারিক, অর্থাৎ অনেক জুনিয়র একজন আধিকারিক, তিনি এসআইটির নেতৃত্বে রয়েছেন। যদিও খাতায় কলমে বলা হচ্ছে এই এসআইটি এই দুটো মামলার তদন্ত করবে, কিন্তু এই মামলার তদন্ত করতে গেলে কিন্তু এই রাজীব কুমার সহ যে শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে, তাদের ভূমিকাও কিন্তু এই এসআইটি তদন্তের পারভিউর মধ্যে পড়বে। এবং সেখান থেকে কোথাও বার্তাটা কিন্তু খুব স্পষ্ট, রাজীব কুমারকে আর প্রশাসনের সেই শীর্ষস্থানটা দিতে রাজি নয় আর সরকার। অর্থাৎ বার্তাটা এতটাই স্পষ্ট, যেখানে একজন জুনিয়র অফিসার, যেখানে ডিজি পদমর্যাদার পীযূষ পান্ডে 93 ব্যাচের অফিসার, সেখানে বাকি অফিসাররা আরও অনেক জুনিয়র, জাভেদ শামীম 1995 ব্যাচের অফিসার। অর্থাৎ জুনিয়র অফিসারদের সামনে কার্যত কিন্তু ডিজিকে জবাবদিহি করতে হবে, ডিজিকে প্রশ্নের মুখে পড়তে হবে। এবং সেখান থেকে এটা অবশ্যই বাংলার রাজনীতি বা বাংলার প্রশাসনের অন্দরে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। সিজার, সঙ্গে থাকো অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক যারা আছেন তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন। অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল সাহেব, খবর তো আপনার জানা, মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন শুধু নয়, রাজ্য পুলিশের যিনি সর্বময় কর্তা তাকে শোকজ করা হয়েছে, কতটা সিগনিফিকেন্ট বলে মনে হয় আপনার? না, আমার মনে হয় রাজীব কুমার খারাপ অবস্থায় ছিলেন, তাকে বাঁচানোর জন্য শোকজ করা হয়েছে। কেন বলছেন? আপনি দেখুন যে রাজীব কুমারকে যে 10 লাখ টাকা দিয়ে সেলফি তোলার জন্য পোশাক পরে আপনারা দেখেছিলেন না? সাদা পোশাকে, সাদা পোশাকে দেখেছিলেন তো? হ্যাঁ, আমি প্রেস মিটটাও দেখাচ্ছি যে পোশাক আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো তাহলে দেখেন তো, সাদা পোশাকে দেখলে ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না, ইউনিফর্ম পরে যেতে হয়। তার মানে ওখানে ডিউটি করতে যাননি। ডিউটি করতে যদি না যান তাহলে ওখানে তাকে ঢুকতে হলে 10 লাখ টাকার টিকিট কেটে যাওয়ার কথা, সেটা উনি কাটেননি। তাহলে উনি ওখানে প্রবেশ যেটা করেছেন সেটা বেআইনি ভাবে। অতএব তার বিরুদ্ধে তদন্ত হয়ে সাজা হওয়া উচিত ছিল। কিন্তু মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে সাজা দিতে পারবেন না, কারণ এই যে চিট ফান্ড তদন্ত কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেটা তিনি লোপাট করেছেন। এই অভিযোগে এখন অভিযুক্ত আপনারা জানেন অনেকদিন ফেরার ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা তার বাড়িতে গিয়েছিল, সেটা জিজ্ঞাসাবাদ করতে না ধরতে জানি না, কিন্তু পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং তিনি যদি সৎ অফিসার হতেন তাহলে লোপাট করার অভিযোগ তার বিরুদ্ধে উঠতো না।
আর লোপাট তিনি করেছেন সেটা যে ধ্বংস করে দিয়েছেন তা তো নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে তিনি কোথাও সুন্দরভাবে সংরক্ষিত রেখেছেন। অত মমতা ব্যানার্জি তার গায়ে হাত দিলে মমতা ব্যানার্জির বিপদ আছে। মমতা ব্যানার্জি সেটা আজ করে ওই 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলেছেন, উনি একটা উত্তর দিয়ে দেবেন, ওনাকে বলবেন যে ওনার কোনো দোষ পাওয়া যায়নি, ওনাকে বাঁচানোর জন্য শোকজ হয়েছে, উনার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য শোকজ নয়। বলুন। ধন্যবাদ নজরুল সাহেব। বছর ঘুরলে ইডেনে বিশ্বকাপ, যুব ভারতী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এখন থেকে তৈরি হচ্ছে কলকাতা পুলিশ। 7ই ফেব্রুয়ারি থেকে ইডেনে বিশ্বকাপের ম্যাচ, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকেই খুঁটি সাজাচ্ছে কলকাতা পুলিশ। উনি আমাদের কাছে এসেছিলেন বিকজ ইনিশিয়ালি যে প্রোগ্রাম ছিল, যিনি মিস্টার মেসি, ওনার থাকার কথা ছিল তাজ বেঙ্গলে, সেই জন্য আমাদের কাছে এসেছিলেন। তো তারপরে যেহেতু ওনার ভেন্যু হায়াতে শিফট হয়েছে অ্যান্ড পুরো প্রোগ্রামটা ওই দিকে হয়েছে, তো তারপরে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি। কলকাতা পুলিশ প্রফেশনাল পুলিশ আছে, আমরা বিভিন্ন এরকম প্রোগ্রাম কন্ডাক্ট করেছি অ্যান্ড খুব ভালোভাবেই হয়েছে। আমরা আশা রাখছি দ্যাট আগামী দিনে যে বিশ্বকাপ হবে ভালোভাবেই হবে। দুপুরে সুপার প্রাইম টাইমে আরো একটা খবর ব্রেক করছি আমরা। এই মুহূর্তের বড় খবর, পানিহাটিতে কাউন্সিলর খুনে 3 জনের যাবজ্জীবন। পানিহাটিতে কাউন্সিলর খুনে 3 জনের যাবজ্জীবন। 2022-এর 13ই মার্চ, নিশ্চয় মনে আছে আপনাদের, খুন হন পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত। অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়াউল মন্ডলের যাবজ্জীবনের সাজা ঘোষণা করলো ব্যারাকপুর আদালত। ডিটেল নেব, অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। আগে ডিটেল দাও। হ্যালো হ্যালো অনন্ত, আগে ডিটেলটা দাও চট করে। দেখো, এই যে বাপি পণ্ডিত, অজিত পণ্ডিত এবং যে রবিউল মন্ডল, এই 3 জনকে আজকে দোষী সাব্যস্ত করেছিল 2 দিন আগে। আজকে তার সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হলো, যাবজ্জীবন তাদের কারাদণ্ড ঘোষণা হলো। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হবে, কোর্ট থেকে বার করা হবে। তবে এই রায়তে খুশি 2022 সালে 13ই মার্চ, সেই দিন রাতের বেলা খুন হয়েছে অনুপম মন্ডল। বাপি পণ্ডিত তার ইশারায়, তার প্ল্যানে খুন করেছিল। অজিত পণ্ডিত অর্থাৎ সে গুলি করেছিল। আর এই যে রবিউল, সে এই আর্মসটা নিয়ে এসেছিল, সেই জন্য দোষী সাব্যস্ত ব্যারাকপুর আদালত করে গত 5 দিন। আজকে তাদের সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ তাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো। এই ঘটনায় রায়ে খুশি তার পরিবার, অনুপম দত্ত, তার ওয়াইফও খুশি, যেই ঘটনা তার পরিবারও খুশি। দেখো, এই ঘটনা যে 2022 প্রায় 3 থেকে সাড়ে তিন বছর এই মামলা চলার পর অবশেষে তার নিষ্পত্তি ঘটলো এবং সাজা ঘোষণা হয়। অনন্ত, সেই সময় এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। একজন সিটিং কাউন্সিলর, এলাকায় অত্যন্ত পরিচিত একজন কাউন্সিলর, তিনি দিনে দুপুরে খুন হয়ে যাচ্ছেন। সেই ভয়ঙ্কর ফুটেজ আমরা দেখিয়েছিলাম, মনে পড়ছে আমার। ঠিক মানে একজন কাউন্সিলরকে এইভাবে 3 জন ছোটখাটো গুন্ডা তো গিয়ে খুন করতে পারে না। সুপারি তো কেউ না কেউ দিয়েছিল। গোটা বিষয়টা, গোটা বিতর্কটা যদি আরো একবার বলো, রিক্যাপ করো। বাপি পণ্ডিতই সুপারি দিয়েছিল। পাড়ার এলাকার একটি মাঠ, খেলার মাঠ, তাই নিয়ে অনুপম মন্ডলের সাথে বাপি পণ্ডিতের একটা ঝামেলা বাজছিল যে ওই ক্লাবের মাঠের যে তারা দখল নিতে চাইছিল, বাপি পণ্ডিত মধ্যখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর সেই বাধা সরাতেই অনুপম মন্ডল বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই অনুপম মন্ডলের এই বাধা সরাতেই অনুপম মন্ডলকে তার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে গুলি করে তাকে খুন করেছিল বাপি পণ্ডিতের সুপারি দেওয়া অজিত পণ্ডিত এবং রবিউল যে মন্ডল, তারা এই 2 জন গুলি করেছিল। এবং আমরা সেই ছবিও দেখাচ্ছি, যে ছবি দেখে গোটা রাজ্য সেদিনকে হতচকিত হয়ে গেছিল। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, নজর রাখো অনন্ত। এই মুহূর্তে আরো একটা খবর, অর্জুন সিং এর বাড়ির সামনে তুমুল উত্তেজনা। তৃণমূলের জমায়েত থেকে জয় বাংলা স্লোগান, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি।
অর্জুন সিং এর বাড়ির সামনে তুমুল উত্তেজনা, তৃণমূলের জমায়েত থেকে জয় বাংলা স্লোগান, পার্থ ভৌমিকদের জয় বাংলা স্লোগান কর্মসূচি, পাল্টা স্লোগান বিজেপির, ব্যাপক উত্তেজনা মেঘনা মোড়ে। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা। অর্জুনের বাড়ির নিরাপত্তায় সিআইএসএফ এবং পুলিশ। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। পার্থভূমিকে জয় বাংলা কর্মসূচি বলতে যে অর্জুন সিং নাকি বলেছিলেন যে জয় বাংলা ধ্বনি দিতে না দিতে, আর তারই পাল্টা হচ্ছে কালকে মাইকে ঘোষণা, মঞ্চে ঘোষণা, যেখানে শুভেন্দু অধিকারী মিটিং করেছিল সেখানে দুদিন পরে সে মিটিং করে পার্থভূমি ঘোষণা করেছিলেন জয় বাংলা ধ্বনি মেঘনা বলে দেওয়া হবে, অর্জুন সিং এর বাড়ির এলাকায় দেওয়া হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে জয় বাংলা ধ্বনি যেরকম হচ্ছে তেমনি অপোজিটে পুলিশ ব্যারিকেড করে আছে যাতে বিজেপির যারা এপারে না আসতে পারে বা তৃণমূল যারা অর্জুন সিং এর বাড়ির সামনে যাতে না যেতে পারে। তিনখানা ব্যারিকেড হয়েছে পুলিশের। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ছাড়া রয়েছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআইএসএফেরও একটা ব্যারিকেড অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে, যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই জন্য কিন্তু পুলিশ পুরো আঁটসাঁট নিরাপত্তা তারা বেষ্টনী করে তারা রয়েছে। এবং যেখানে ওইখানে ওপারে হচ্ছে জয় বাংলা ধ্বনি আর এপারে হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি। কালকে পার্থ ভৌমিক লেলিনগরে চ্যালেঞ্জ করেছে যে আমার এমপির বাড়ি ঘেরাও করবে। কেন করবে সে তো ওই বলতে পারে, কিন্তু ও তো নিজেই আসবে না। এখানে দু চারজন পাঠা আছে, তাদেরকেও লেলিয়ে দিবে। ওর ক্ষমতা নেই মেঘনা মোড়ে এসে ঘেরাও করার। জয় বাংলা করুক, যাই করুক, ভালো আছে, কিন্তু একটা জনপ্রতিনিধি একটা সাংসদে বাড়ির সামনে এরকম গুন্ডামি শুধু পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকারেই হতে পারে, অন্যথা কোথাও হতে পারে না। আগামী দিনের খুব অন্যায় করছে, ওনাকে টার্গেট করা হচ্ছে, টার্গেট করে আজকে এসব করা হচ্ছে। জয় শ্রীরাম। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলাদেশের হাই কমিশনারকে তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশের হাই কমিশনারকে তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের হাই কমিশনারকে হুমকিতে ক্ষুণ্ণ দিল্লি। বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দিল্লির। বিদেশ মন্ত্রকে 20 মিনিট ছিলেন বাংলাদেশের হাই কমিশনার। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে বাংলাদেশের হাই কমিশনারকে তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ভারতের হাই কমিশনারকে হুমকিতে ক্ষুণ্ণ দিল্লি। বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দিল্লির। বিদেশ মন্ত্রকে 20 মিনিট ছিলেন বাংলাদেশের হাই কমিশনার। এই মুহূর্তের বড় খবর, যে খবরের দিকে নজর রাখছি আমরা, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। কি কারণে তলব করা হয়েছিল ডিটেল নেব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কি কারণে তলব? দেখো, গত কয়েকদিন আগে বাংলাদেশ সিটিজেন্স পার্টির একজন নেতা তিনি বাংলাদেশের শহীদ ময়দানে সেখানে একটি জনসভা থেকে তিনি বলেন যে খুব দ্রুত বাংলাদেশ ভারতের থেকে নর্থ ইস্টকে আলাদা করা হবে। তিনি বলেন যে 7 সিস্টার্স সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভারতের মাটিতে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে তাদের প্রয়োজনে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়া হবে। এই কথা পর্যন্ত বলেই তারা থেমে থাকেননি। বাংলাদেশের একাধিক রাজনীতিক তারা সরাসরিভাবে ভারতীয় দূতাবাসে যিনি কমিশনার রয়েছেন, অ্যাম্বাসেডর যিনি রয়েছেন, তাকে সরাসরিভাবে ব্যক্তিগত হুমকি দিতে শুরু করেন এবং তার পরিপ্রেক্ষিতেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আজকে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবং তাকে তলব করে ভারতের যে অবস্থান সেই অবস্থানটি স্পষ্টভাবে তুলে ধরা হয় যে একদিক থেকে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের হুমকি, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে সরাসরিভাবে। এক্ষেত্রে এটা ভারত বিরোধী কাজ এবং একই সঙ্গে ভারতীয় হাই কমিশনারকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখনো ঢাকার পদক্ষেপ যথোচিত নয় বলেই কিন্তু মনে করছে নয়াদিল্লি এবং সেই বিষয়টি আজকে স্পষ্টভাবে বাংলাদেশ হাই কমিশনারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশ সম্পর্কের যে একটা নতুন করে অবনতি ঘটছে, বিশেষত হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর এবং হাসিনাকে ভারতে প্রত্যর্পণের বাংলাদেশের হাতে প্রত্যর্পণের জন্য অফিসিয়ালি আবেদন করার পর যখন ভারত বুঝিয়ে দিয়েছে যে সেই আবেদন কোনোভাবেই গ্রাহ্য হবে না, তখন নতুন করে ভারত বিরোধী কার্যকলাপ আরো বেশি দানা বাঁধছে বাংলাদেশের মাটিতে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কঠোর অবস্থান নিল নয়াদিল্লি। সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশের হাই কমিশনারকে তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের হাই কমিশনারকে হুমকিতে ক্ষুণ্ণ দিল্লি। দিল্লি পরিষ্কার করে দিয়েছে তারা ক্ষুণ্ণ।
বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দিল্লির। বিদেশ মন্ত্রকে 20 মিনিট ছিলেন বাংলাদেশের হাই কমিশনার। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক নেতা, যিনি অবশ্য পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিরও নেতা, সেই হাসনাত আব্দুল্লাহ ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেবেন এবং শুধু তাই নয়, বিচ্ছিন্নতাবাদীদের তারা আশ্রয় দেবে, এমনও গুরুতর দাবি করা হয়েছিল বাংলাদেশের ওই ছাত্র নেতার তরফ থেকে। তারপর তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন বা দূতাবাসের কর্মী রয়েছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে দিল্লি যে গোটা বিষয়টা ভালোভাবে নেয়নি তা বুঝিয়ে দিয়েছে দিল্লি। এদিকে কেন্দ্রীয় বকেয়া আদায় দিল্লিতে দরবার তৃণমূলের। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে টিএমসির সাংসদরা। জলশক্তি মিশনে রাজ্যের বকেয়া প্রায় 2,500 কোটি। বকেয়া আছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে সাক্ষাতে টিএমসির সংসদীয় দলের প্রতিনিধিরা। পশ্চিমবাংলার এখনও 2,525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনও নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। আমরা বলেছি ইমিডিয়েটলি, অবিলম্বে এই টাকাটা রিলিজ করতে। ওরা ফাইনালি কিছু বলেনি। ওরা কিছু পশ্চিমবঙ্গ থেকে টেকনিক্যাল জিনিস চেয়েছে, সেগুলো আমরা ব্যবস্থা করব। কিন্তু টাকা যদি না দেয়, পশ্চিমবাংলায় গ্রামীণ এলাকায় জলের সমস্যা হচ্ছে, পানীয় জলের, সেটা একটা বড় সমস্যা। তৃণমূলেরই এক সাংসদের প্রশ্ন, বরাদ্দ অর্থের অর্ধেকের বেশি টাকা খরচ করতে পারেনি তৃণমূল সরকার। সংসদে কথা জানিয়েছিলেন মন্ত্রী। কাকে কাজ করতে দেবে তা ঠিক করতে পারছে না বাংলার সরকার। তৃণমূল সরকারকে জীবন্ত জীবাশ্ম বলে পাল্টা আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলেরই এক সাংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি। কারণ কাকে কাজ দেবে, কাকে প্রায়োরিটি দেবে, এই জন্য তারা কাজ করতে পারছেন। তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে আর কিছু নেই। যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, এটা চলে যাবে।